স্বাভাবিকভাবে বললে হয়তো কারণ হিসেবে বলা যেত দারা শ্রাবণের বউ আর সালমা বেগমের কোনো মেয়েই নয়, এই কারণেই ভালোবাসেন। কিন্তু শ্রাবণ শেখ ভাবল কিছুক্ষণ, এরপর বলল, কারণ দিয়ে ভালোবাসা হয় না মা, ভালোবাসা অকারণে বেশি হয়। সালমা বেগম হেসে ফেললেন ছেলের এমন কথা শুনে। বুঝলেন ছেলে বড় হয়েছে, বুঝতে শিখেছে, বাস্তবতা শিখেছে। তিনি বললেন, ঠিক বলেছিস, কিন্তু ধারার জায়গায় অন্য কেউ হলে কিন্তু আমি ওকে এত ভালোবাসতাম না। বিশেষত ধারাকে এতটা আদর করার, এতটা ভালোবাসার একটা কারণ আছে। শ্রাবণ ফ্রিকোজকে জিজ্ঞেস করল। কে? সালমা বেগম চিন্তিত হলেন, কোনো এক খেয়ালে ডুবে গেলেন, কিছু একটা ভেবে বলে উঠলেন, ছোটবেলা জিজ্ঞাস করছিলি না তোর নানা বাড়ি নেই কেন? শ্রাবণের ভ্রু শীতল হলো, কোনো এক চিন্তিত স্বরে স্থির হলো সে। হ্যাঁ, এমন কথা সে ছোটবেলায় খুব বলতো, তার নানু বাড়ি নেই কেন। ছোট থেকে শ্রাবণ দেখে এসেছে সালমা বেগম কখনই বাপের বাড়ি যায়নি, এমনকি নিজের বাপের বাড়ির সম্পর্কে কখনো কোনো কথা বলেনি। শ্রাবণ আজ পর্যন্ত জানে না তার নানু বাড়ি নেই কেন, আর তার মা কোথায় থাকতো, তার নানু বাড়ি আসলে কোথায়, তার মায়ের জন্মস্থান, জন্ম পরিচয় কোনো কিছু জানে না সে। বিষয়টা শুনতে একটু অদ্ভুত মনে হলো এটাই সত্যি। প্রথম প্রথম এটা নিয়ে শ্রাবণ অনেক বেশি চিন্তা করত, কিন্তু সময় পেরোনোর সাথে সাথে বড় হওয়ার পর থেকে এই একটা এটা মস্তিষ্ক থেকে কোথায় যেন চলে গিয়েছিল। আজ হুট করে এমন একটা কথা বলায় শ্রাবণ স্তব্ধ হলো, জিজ্ঞেস হলো সন্ধিহান কণ্ঠে, এখানে নানুর কথা আসছে কেন মা? সালমা বেগম আড়ালে চোখের পানি মুছলেন, ছোট কামড়ে নিজেকে সামলালেন ছেলের সামনে। অতীত নিয়ে তিনি কোনো কথা বলতে চান না, তবু আজ অল্প কিছু বলেই ফেললেন। ধারার বাবা মা না থেকে এতিম, আর আমি বাবা মা বেঁচে থাকতেও এতিম। বাবা মা মরে গিয়ে পৃথিবীতে একা থাকার থেকে বেঁচে থেকেও তাদের হারিয়ে ফেলা বেশি কষ্টের। ধারার মতো আমি এতিম ছিলাম না, আমার বাবা ছিল, কিন্তু ভালো বাবা হতে পারেনি উনি। সারা দিন নেশা পানি করত আর মাকে মারধর করত। তোর নানি কিন্তু ভালো একজন মা ছিল। এত কিছুর পরও আমি যখন জন্ম নিলাম তখন আমায় খুব আদর করত, কিন্তু দিনে দিনে তোর নানার নেশা পানি করা একদম ভয়ানক পর্যায়ে চলে যায়। এমন করতে করতে একটা সময় তোর নানা অপরাধে জড়িয়ে যায়। গ্রামে কিছু খারাপ লোকজন ছিল যারা ড্রাগস বিজনেস করত। তোর নানা টাকার লোভে শেষে যুক্ত হয়ে যায় সেসবে। আর এই জায়গাতে যারা যায় তারা তো আর সহজে ফিরে আসতে পারে না। যদি ফিরে আসতে হয় তাহলে একটাই রাস্তা থাকে, মৃত্যু। নিমিষেই পুরো পরিবারটা ধ্বংসের মুখে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তোর নানি যখন এসব জানতে পারলো তখন আমায় নিয়ে চলে আসতে চেয়েছিল, কিন্তু তোর নানা আবার আমাকে অনেক ভালোবাসতো। যতই যাই হোক না কেন, মাঝ রাতে যখন বাড়ি ফিরতো তখন এসে আমার কপালে একটা চুমু দিত। প্রতিদিন আসার সময় আমার পছন্দের খাবার নিয়ে আসতো। তাই মা যখন আমায় নিয়ে সংসার ছেড়ে চলে যেতে চেয়েছিল তখন বাবা রাজি হয়নি, বলেছিল তুই গেলে যা, আমার সন্তানকে রেখে যাবি। শেষে কি হলো জানিস? আমার মা স্বার্থপরতার পরিচয় দিয়ে আমায় অমাবস্যার এক রাতে বিছানায় ফেলে রেখে সত্যি সত্যি পালিয়ে গেল। কিন্তু টাকা ও তামাকের নেশা বড়ই ভয়ানক, অভ্রান্ত, বিপজ্জনক। একটা সময় বাবা আমায় আদর করা বন্ধ করে দিল। আগের মতো ভালোবাসতো না। নতুন করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু করেনি বা করতে পারেনি। কিন্তু ড্রাগ, মদ সাপ্লাই, এসব নেশা তো মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলে। তোর নানার মস্তিষ্কও একদম জম্বির মতো হয়ে যায়। এইটুকু বলে থেমে গেল সালমা বেগম। এক মুহূর্তের জন্য তার সারা মুখ কালো হয়ে উঠল, হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। শ্রাবণ খেয়াল করলো মায়ের অস্থিরতা, সে গিয়ে সালমা বেগমের হাত ধরে বলল। তারপর তারপর কি হলো মা? সালমা বেগম ছলছল নয়নে ছেলের দিকে তাকালেন, এক হাত তুলে শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিলেন, এরপর শুকনো ঝোঁক গিলে বললেন, এরপর কি হয়েছে তা আমি তোকে বলতে পারবো না বাবা।
মা হয়ে বলতে পারবো না, কিন্তু এমন কিছু হয়েছে যেটার জন্য আমি সেই মানুষটাকে, নিজের পিতাকে অসম্ভব ঘৃণা করি। নিজের পিতার রূপী জানোয়ারটাকে অসম্ভব ঘৃণা করি আমি। পারিনি রে। মাত্র ৭ বছর বয়সে এমন ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়ে নিজেকে সামলে রাখতে পারিনি। মাঝরাতে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। শ্রাবণ রীতিমতো থমকে গেল, তার হাত পা অসাড় হয়ে আসলো। চোখ বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার কথাগুলো। সে যা ভাবছে এটাই যে সত্যি, এটাও মেনে নিতেই যেন তার হৃদয় কেঁপে উঠল। কিন্তু কিছু করেনি, বাস্তবতা অত্যন্ত ভয়ঙ্কর। শ্রাবণকে এতটা চমকে উঠতে দেখে সালমা বেগমের চোখে পানি নিয়ে মলিন হাসলেন, এরপরে বলতে থাকলেন। পালিয়ে আসার পর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। শেষে গিয়ে উঠলাম মামার বাড়িতে। একটা মাত্র মামা ছিল আমার, খুব আদর করতো ছোট থেকে। যখন আশ্রয় চেয়েছিলাম একটা কথাও বলেনি জানিস। আদরেই আশ্রয় দিয়েছিল আমায়। আমার মামা তো একটা বোন ছিল, তার নাম হলো ধরণী। ও আমায় অনেক ভালোবাসতো। নিজের যা খেত সব আমার জন্য আলাদা করে রাখতো। এত অভাবের পরও আমার জন্য যদি কেউ ভাবতো, সেটা একমাত্র ধরণী। আমরা তো ছোটবেলায় একে অপরকে ছাড়া চলতামই না। রক্তের সম্পর্ক কিনা জানি না, তবে অন্যরকম একটা টান ছিল আমাদের। আমরা প্রতিজ্ঞা করেছিলাম সব সময় একই সাথে থাকবো, কিন্তু পারিনি। যাকগে, আমি তখন মামার বাড়িতে থাকতে শুরু করলাম। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানিস, মামি কখনো আমায় অত্যাচার করেনি, নিজের মেয়ের মতো আগলে রাখেনি। মাঝে মাঝে নিজে থেকেই আমি সব কাজ করে দিতাম। বসে বসে খেতে বিবেকে বাধা দিত। এমন চলতে চলতে একটা সময় মামার বাড়িতে ভয়ানক অভাবের দেখা গেল। মামার চাকরিটা চলে গেল। শেষে এতটাই অভাব চলছিল যে আমাকে কেন, মামা নিজের সন্তানকে খাবার খাওয়ানোর জন্য টাকাটুকু জোগাড় করতে পারছিল না। আমার মামাতো বোনটা সারাদিন না খেয়ে থাকতো। এমনও দিন গিয়েছে, তবুও রাতে আমার হাত ধরে ধরনী জিজ্ঞেস করত, তোর কি খিদে পেয়েছে বুবু? অনেক কষ্ট হচ্ছে তোর, তাই না? অথচ বেচারি নিজেই খিদেই মরে যেত। বোন হওয়ার পাশাপাশি খুব ভালো বন্ধু ছিল ও আমার। আমার থেকে ২-১ বছরের ছোট ছিল তো। আমি খুব করে আল্লাহর কাছে চাইতাম আমার জন্য যেন এই পরিবারকে ধ্বংস না হয়। আমি যে এই পরিবারের জন্য বোঝা হয়ে যাচ্ছি সেটা বুঝতে পারছিলাম। এমন চলতে চলতে একদিন তোর দাদু আসে গ্রামে। ভাগ্যের খেলায় আমাকে দেখে তোর বাবার জন্য পছন্দ করে নিয়ে শহরে নিয়ে আসতে চায়। মামি রাজি ছিল, মামা আমার মত চেয়েছিল। আমি ধরনীর শুকনো মুখটার দিকে তাকিয়ে আর মামির সেরা শাড়ির দিকে তাকিয়ে রাজি হয়ে যাই। ধরনী খুব কেঁদেছিল, বলেছিল যেন আমি ওকে ছেড়ে না আসি, কিন্তু আমি পারিনি, তাই চলে আসি। জানতাম কখনো দেখা হবে না। এরপর নিয়ে আসার পরই তোর বাবার সাথে বিয়েও দিয়ে দেয় তোর দাদু। বিশ্বাস কর, তখন থেকে আর কখনো আমি আজ পর্যন্ত দুঃখের ছায়াও দেখিনি। আল্লাহর বিশেষ রহমত, আজ পর্যন্ত আমি অনেক সুখী হয়েছি রে শ্রাবণ। অপলক দৃষ্টিতে চেয়ে রইল শ্রাবণ, মায়ের দিকে তাকিয়ে রইল, ঠোঁট ভিজিয়ে কাঁধে হাত রেখে মোলায়েম সুরে বলে উঠল। তোর মামা কি এখনো বেঁচে আছে মা? সালমা বেগম মাথা নেড়ে বললেন, না, আমার বিয়ে হওয়ার ৫ থেকে ৬ বছর পর মামা মারা গিয়েছে। শ্রাবণ ফ্রু কুচকে তাকালো। ও শিট, তারপর? তোমার মামি আর তোমার মামাতো বোন? সালমা বেগম এবারে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলেন, বললেন, তোর বাবার সাথে বিয়ে হওয়ার পর আমি তো সুখী হয়েছি, কিন্তু আমার মামাতো বোন ধরনী সুখী হতে পারেনি। ওর কপালে সুখ ছিল না কখনো। মামা মারা যাওয়ার পর মামি একদম অসহায় হয়ে পড়ে। শেষে অনেক কষ্টে একটা গরিব ঘরে ধরনীর বিয়ে দিয়ে দেয়। এরপর স্বামীর পদবি পেয়ে ধরনীর নাম হয়ে যায় ধরণী হোসাইন। এরপরে যখন ধরনী বিয়ের পিঁড়িতে বসলো, তার ঠিক ১ সপ্তাহ পর মামি মারা গিয়েছে। শ্রাবণ যেন চমকের পর চমক খাচ্ছে, আতকে উঠে বলল, ও শিট, ট্র্যাজেডির উপর ট্র্যাজেডি। তারপর তোমার মামাতো বোন ধরনী, তার কি অবস্থা? বেঁচে আছে?
সালমা বেগমের এবারে একটু রহস্যময় ভঙ্গিতে শ্রাবণের দিকে তাকিয়ে বলল। জানতেই হবে। শ্রাবণ এক মুহূর্তের জন্য উৎফুল্লিত হয়ে উঠল। অবশ্যই, তোমার এত ভালো বন্ধু ছিল, মামাতো বোন হয়েও নিজের বোনের মতো ছিল। না জানলে আমার পেট ব্যথা করবে। এরপর বলো, তোমার সাথে তার যোগাযোগ আছে? সালমা বেগম হেসে বলেন। হ্যাঁ ছিল, অনেক দিন পর্যন্ত ছিল। টেলিফোনে কথা বলতাম। ধরনী অনেক কষ্টে ছিল রে। ওর শ্বশুর বাড়ি ভালো ছিল না, স্বামী ছিল ব্যবসায়ী, কিন্তু নামেই সেটা ব্যবসা। কোনো কাজবাজ করতেই পছন্দ করতো না। তোর নানুর মতো ভণ্ড ছিল, সারা দিন সাইপাস গিলতো। যাকগে, এর মধ্যে তুই আমার কোলে এলি। ধরনীতেও তোকে দেখার জন্য পাগল ছিল, কিন্তু গ্রামে থাকার কারণে দেখতে পারেনি। চিঠি পাঠাতো আমায়। কয়েক বছর পর তুই যখন একটুখানি বড় হলি, তখন আমি খোঁজ পেলাম যে ধরনী প্রেগনেন্ট। অনেক খুশি হয়েছিলাম জানিস। গ্রামে তখন কোন এক আত্মীয় ঢাকা থেকে বেড়াতে গিয়েছিল ধরনীর। তখন সেই আত্মীয়র ফোন থেকে ভিডিও কলে কথা বলেছিলাম সেদিন। কত বছর পর যে সেদিন ধরণীকে দেখেছিলাম। স্নিগ্ধ সুন্দর মেয়েটাকে এতটা বিধ্বস্ত দেখে আমার কান্না পেয়ে গিয়েছিল জানিস। ধরণী তো তখন প্রেগনেন্ট ছিল। ওকে যখন তোকে দেখালাম তখন মজা করে বলেছিল, এত সুন্দর ছেলেটা তোর বুবু। আমার মেয়ে হলে তোর ছেলেকে জামাই বানাবো। গরিব বলে না করবি না তো বুবু? সেদিন যে এত কান্না পেয়েছিল, সাথে সাথে বলেছিলাম অবশ্যই ধরণী, তোর মেয়েকে বৌমা বানাবো আমি। বলে চোখের পানি মুছলেন সালমা বেগম। শ্রাবণ নিজেও আবেগী হয়ে গিয়েছে। একটা পর্যায়ে সেও আঙুল চোখে আসা সদ্য পানির কণা মুছে নিয়ে বলল। শুধু শুধু কথাটা দেওয়া উচিত হয়নি মা। আমি তো বিয়ে করে নিয়েছে, এখন তোমার কথাটা ভেঙে গেল যে, এটা অন্যায়। সালমা বেগম নিজেও মাথা নেড়ে বললেন। সেটাই। শ্রাবণ আবারও বলল। আচ্ছা, তারপর? সালমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। এরপরে সব কথাগুলো শ্রাবণের চোখের দিকে তাকিয়ে বললেন বলে আবারও থামলেন সালমা বেগম। দুর্ভাগ্যবশত ধরনীর বাচ্চা পেটে থাকার ওই অবস্থাতেই ওর স্বামী ক্যান্সারে মারা যায়। সাথে সাথে অসহায় হয়ে পড়ে ধরনী। যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। ততদিনে ওর খোঁজ হারিয়ে ফেলেছিলাম। তবে পরে জানতে পারি শ্বশুর বাড়িতে সেভাবেই অবহেলায় জন্ম দেয় তার প্রথম সন্তানের। মেয়ে হয়েছিল ওর, কিন্তু বাচ্চা জন্ম দিতে গিয়েই ধরনী মারা যায়। বেচারি মেয়েটা বাবা মা দুজনকেই হারায়। এরপর নিজের চাচা চাচির কাছে অবহেলায় বড় হতে থাকে। আসলেই পুরো পরিবারের কপালটাই খারাপ। এবারে শ্রাবণ অপলক তাকিয়ে রইল, চোখে অনুভূতি শূন্য দৃষ্টি। অকারণে শ্রাবণের হৃৎপিণ্ডের গতি কেন যেন বেড়ে গেল। মনে হলো সে এমন কিছু আন্দাজ করতে পেরেছে যা রীতিমতো তার হার্ট অ্যাটাক করতে সক্ষম। রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলো শ্রাবণ শেখের। গায়ের লোম খাড়া হলো সহসা। সালমা বেগমের বলা কথাগুলো আবারও পুনরাবৃত্তি করে মনে মনে ভেবে নিল সে। এরপরে শুকনো ঠোক গিলে ঠোঁট ভিজে জিজ্ঞেস করলো। ধরনী আন্টির মেয়েটা এখন কোথায়? সালমা বেগম ছুঁচ কামড়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন ছেলেকে। এরপর কাছে এগিয়ে সে ফট করে বললেন। তোর ঘরে। অনেক সময় মানুষকে এমন অদৃশ্য ধাক্কা খেতে হয় যার মাধ্যমে পৃথিবী থমকে যাওয়ার উপক্রম হয়। জীবনের এই পর্যায়ে এসে এই পরিস্থিতিতে এমন একটা কথা জানার পর হয়তো শ্রাবণের হার্ট অ্যাটাক করা উচিত ছিল। শুধু সে কেন, তার জায়গায় অন্য কেউ থাকলেও একইভাবে থমকাতো। প্রথমত সালমা বেগমের এমন ভয়ানক অতীত শুনে একটা ছেলে হিসেবে ধাক্কা খাওয়াটা উচিত বটে। দ্বিতীয়ত মায়ের মামাতো বোনের মেয়ের সাথে হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে করে সংসার করছে শ্রাবণ শেখ। তাও আবার এটা বিয়ের কয়েক মাস পর জানতে পেরে মূর্ছা যাওয়া অস্বাভাবিক নয়। তবে তার প্রশ্নের জবাবে সালমা বেগমের বলেছিলেন, তোর ঘরে। কথাটা শুনে শ্রাবণ যে পরিমাণে স্তব্ধ হয়েছে তাতে বোধহয় নীরব ধাক্কাটা খাওয়াই স্বাভাবিক। সত্যি সত্যি নিজের ঘরে ধরনী আন্টির মেয়ে আছে কিনা তা দেখার জন্য বেচারা স্তব্ধ শ্রাবণ অনুভূতি শূন্য চেহারা নিয়ে ধীর পায়ে নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। প্রতিক্রিয়া দেওয়ার সুযোগও নেই তার। কোনো মতে ঠোঁট কামড়ে দরজা খুলে ঘরে ঢুকলো শ্রাবণ। মেঝেতে রাখা চোখগুলো ধীরে গতিতে উঠিয়ে তাকালো নিজের বিছানার দিকে। সাথে সাথে চোখ আটকালো বিছানায় বসে বসে বাদাম খেতে থাকা ধারার দিকে। হাঁটু মেরে বসে একটা একটা করে বাদাম মুখে নিচ্ছে ধারা। অত্যন্ত মনোযোগ ভঙ্গিতে খাচ্ছে সে।
এই প্রথমবার নতুন করে স্ত্রীর নিকট দৃষ্টিপাত করলো শ্রাবণ শেখ। নতুনভাবে যেন পর্যবেক্ষণ করলো তাকে। না, ধারা মোটেও শ্রাবণের মামাতো বোন হবে না, কারণ সালমা বেগমের মামাতো বোনের মেয়ে ধারা। বেশ দূরের সম্পর্ক। আর সত্যি সত্যি নিজের মামাতো বোনের মেয়ে হলেও শ্রাবণের কোনো সমস্যা ছিল না। এখন তিন কবুল তো ফিরে নিতে পারবে না সে। যতই হোক, যতই যাই হয়ে যাক না কেন, তার বউ তার বউই থাকবে। দীর্ঘশ্বাস ফেল শ্রাবণ। ধারা দরজা খোলার শব্দে চোখ উঠিয়ে তাকালো শ্রাবণের দিকে। শ্রাবণকে দেখে আরো দ্রুত গতিতে বাদাম খাওয়া শুরু করলো। আসলে এই ঘরে থেকে যাওয়ার আগে শ্রাবণ বেচারা মেয়েটাকে হুমকি থামকি দিয়ে গিয়েছে যে এসে যদি দেখি বাদাম শেষ হয়নি, তাহলে আজ সারা রাত বাদামই খাওয়াবো। ভয়ানক শাস্তি। এমনিতেই এসব খেতে চায় না ধারা, তাই কষ্ট করে কোনো মতে যা আছে তাই খেয়ে না ভালো। শ্রাবণ এরই মধ্যে এগিয়ে এলো ধারার পাশেই, বিছানায় বসে পড়লো ধপ করে। তারা হুট করে লক্ষ্য করলো শ্রাবণের রক্তশূন্য ফ্যাকাশের চেহারাটা। কি হয়েছে মানুষটার? এভাবে হতাশ লাগছে কেন? ধারা মুহূর্তেই মনে মনে অস্থির হলো, কিন্তু সে তো আর সবকিছু প্রকাশ করতে পারে না তেমন ভাবে। তাই একটু খানি এগিয়ে এসে শ্রাবণের বাহুতে হাত রাখলো আলতো করে, মুখের কাছে এগিয়ে চোখে একরাশ মায়া নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? মন খারাপ? শ্রাবণ তাকালো ধারার মুখের দিকে, চোখ জোড়া দেখে বুক কাঁপলো তার। মুচকি এসে মাথা নেড়ে বোঝালো কিচ্ছু হয়নি। কিন্তু ধারা শান্ত হলো না, আর একটু ঘেঁষে বসলো শ্রাবণের সাথে। এরপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনি কি আবারও বাবা নিয়ে টেনশন করছেন? এবারে এমন করলে কিন্তু আমি অনেক কাঁদবো। শ্রাবণ এবারে ফিক করে হাসলো, ধারাকে টেনে নিল নিজের কাছে, হুট করে আগলে নিল, জড়িয়ে ধরলো নিজের সাথে, জাপটে ধরে মুখ ডোবালো ধারার ঘাড়ে। পরম আবেশে চুমু খেলো সেখানটায়। খুব করে চাইলো মেয়েটাকে বুকের ভেতর ঢুকিয়ে দিতে। বলল, আমি মোটে আর বাবু নিয়ে টেনশন করছি না। আমার ধারা অনেক সাহসী, আর আমি আছি তো, কিচ্ছু হবে না। আল্লাহ রহমতে সব ঠিক হবে। বরং আমি অনেক খুশি, অনেক বেশি খুশি আমি। এখন শুধু তোমার আর আমার ভালোবাসার ছোট্ট অংশটাকে ছুঁয়ে দেখার অপেক্ষা আছে। ধারার ঠোঁটে আপনি হাসি ফুটে উঠল, খুশিতে চোখ চিকচিক করে করলো তার। শ্রাবণ আরো জোরে চেপে ধরলো ধারাকে, বুক ভরে শ্বাস নিল। ধারা চেপে গিয়ে শ্বাস নিতে পারলো না, কোনো মতে মিনমিন করে পড়লাম। একটু আস্তে ধরুন, দম আটকে যাচ্ছে। শ্রাবণ আলগা করে ধরল, এবারে চুমু খেলো ধারার কপালে, সরে এসে দুগালে হাঁস রেখে শুকনো ঠোক গিলে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার মা, তোমার নানু বাড়ির সম্পর্কে তুমি কিছু জানো? ধারা দুদিকে মাথা নেড়ে বলল, হুম, আমি চাচা চাচি ছাড়া আর কাউকে চিনি না। কেউ তো কোনোদিন আমার খোঁজ নিতে আসেনি। শ্রাবণ আগে হলেও এই কথা শুনে কষ্ট পেত, আজ পেল না। মনে মনে খুশি হলো, দরকার নেই জানার, কিচ্ছু জানার দরকার নেই। শ্রাবণ মনে মনে সিদ্ধান্ত নিল ধারাকে কোনোদিনও এই অতীত, এই সত্যি জানতে দেবে না, কোনোদিনও না। এভাবেই একটা জীবন কাটিয়ে দেবে ধারার সাথে। কি দরকার শুধু শুধু একটা কালো অতীতকে মেয়েটাকে শোনানোর, শুধু শুধু কষ্ট দেওয়ার কি দরকার? থাকুক না কিছু অজানা, থাকুক না একটু রহস্য। শ্রাবণকে অন্য মানুষ হতে দেখে ধারা বাটি থেকে দুটো বাদাম শ্রাবণের মুখে ঢুকিয়ে দিল। শ্রাবণ চমকে ফুসকুচকে তাকালো ধারার মেকি হাসি হেসে বলে উঠল, আমি এতগুলো খেতে পারছি না, আপনি একটু খান না প্লিজ। আপনি খেলেই আমার খাওয়া হয়ে যাবে। শ্রাবণ রেগে গেল ভীষণ, মনে তৈরি হলো মেয়েটাকে একটা রাম ধমক দেওয়ার জন্য। কিন্তু তার আগে কোনো আগাম বার্তা ছাড়া চট করে শক্তপোক্ত দেহটাকে জড়িয়ে ধরলো ধারা, মাথা রাখলো শ্রাবণের বুকে, মিষ্টি হেসে বলল, আমার না ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে। এসব বাদাম দুধ আপনিই খান, আমার ফুচকা এনে দিন না প্লিজ। শ্রাবণ নাচাইতে হেসে ফেলল, তবে কঠিন ভাব বজায় রেখে ধারার মাথায় হাত বুলিয়ে বললাম। ওসব স্ট্রিট ফুড এখন মোটেই খাওয়া যাবে না। ধারা জেদ করলো, কান্নারত সুরে বললাম, আপনি এমন করতে পারেন না। আপনি আমায় তখন বলেছিলেন যে যা খেতে চাইবো তাই খাওয়াবেন, অথচ এখন কথা ঘোরাচ্ছেন আপনি। শ্রাবণ শাসনের সুরে বলল উঠল, এসব না খেয়ে চুমু খেতে চাইতে, তা তো ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়ে দেখতাম যে দেওয়া যায় কিনা। তাই বলে ফুচকা খেতে চাইবে? এসব নট অ্যালাউড, ভেরি আনহেলদি। ধারা এবারে ঝট করে ছেড়ে দিল শ্রাবণকে, ফুকুচকে তাকালো শ্রাবণের দিকে রাগান্বিত গলায় বলে উঠল। আপনি ভীষণ খারাপ। শ্রাবণ হাসল। তা তো আমি বটে।
ধারা এবারে মুখ ফুলিয়ে বসে থাকলো, তুমুল রাগ করেছে বোঝা গেল। এমন পরিস্থিতি দেখে শ্রাবণ দীর্ঘশ্বাস ফেল। হয়েছে একটা ঝামেলা তার। বউয়ের বাচ্চা মোটা আর গেল না। শ্রাবণ এখন হিসেব মেলাতে পারে না যে এই পিচ্ছি কয়েকদিন পর একটা বাচ্চা কিভাবে সামলাবে। অতীত ভবিষ্যৎ বর্তমান সব নিয়ে কিছুক্ষণ ভেবে শ্রাবণ বউয়ের খুশির জন্য অবশ্যই রাজি হলো। বলল, আচ্ছা, রাতে নিয়ে যাব। চুপে চুপে যেতে হবে। বাবু দেখতে পেলে আমায় ধমকাবে। তুমি তো কিছুই বলবে না। খুশি? দাঁড়া মিটমিট করে হেসে মাথা নেড়ে বলল, হুম, খুশি, অনেক খুশি। বলে আবারও জড়িয়ে ধরল শ্রাবণকে। বলল, পরশুদিন নাকি বাড়িতে অনেক লোকজন আসবে, অনেক আত্মীয় আসবে। কেমন অনুষ্ঠান হবে শুনেছেন? শ্রাবণ ঠোঁট কামড়ে বলল, শুনেছি। তুমি চিন্তা করো না, একদম বিন্দাস হয়ে ঘরে বসে থাকবা। একদম লাফালাফি করতে যাবা না, খবরদার। এমন করলে ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখবো। বুঝছেন মিসেস শেখ? দাঁড়া মাথা নেড়ে বলল, জি বুঝেছি শেখ সাহেব। সত্যি সত্যি বুঝেছি কিনা তা নিয়ে সন্ধিহান শ্রাবণ। কারণ মেয়ে যতই বলুক না কেন, শেষে দেখা যাবে হাতে খাবারের ট্রে নিয়ে ঘোরাঘুরি করছে আরামসে। আর ভুলক্রমে এমনটা হলে শ্রাবণ ধারাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে কঠিন সিদ্ধান্ত নিল। শহরে এসে আজিমপুরের দিকে একটা ছোটখাটো বাসা ভাড়া নিয়েছে সাদেক। কণিকাকে এখানে আনার পর থেকে সে অনেক চিন্তিত। প্রথমত কণিকা এর আগে কখনো শহরে আসেনি, আর এত বড় শহরে চলাফেরা করা শেখেনি। তাই সাদিক যখন কাজের জন্য বাইরে যাবে তখনই কণিকাকে বাড়িতে একাই থাকতে হবে। মেয়েটা কিভাবে একা একা থাকবে, সবকিছু সামলাবে, তাই নিয়ে অনেক বেশি চিন্তিত সাদেক। অথচ কণিকা আপাতত কোনো চিন্তাই নেই তার। সে মনের সুখে নতুন সংসার সাজাতে গুছতে ব্যস্ত। সাদিকের কাছে মনে হলো হুট করে মেয়েটা বড় হয়ে গিয়েছে, ম্যাচুরিটি চলে এসেছে হুট করে। হয়তো এই জন্যই অনেকে বলে মেয়েদের বড় হতে সময় লাগে না। বয়সের ভারে, পরিস্থিতির চাপে একটা মেয়ে ঠিকই নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, কাদা মাটির মতো নিজেদের গুছিয়ে নিতে পারে। তাই কণিকাও এখন তেমন পর্যায়ে আছে। দুপুরের খাওয়াটা রেস্টুরেন্ট থেকে আনা খাবারই করলো সাদিক আর কণিকা। সাদিক কাজ করছিল সেই রেস্টুরেন্টেই, তাই সেই অনুযায়ী বিনিময়ে তাকে খাবার দিয়েছে। তা নিয়েই বাড়িতে ফিরেছে সে। এর আগে কখনো এত বড় রেস্টুরেন্টে খাবার খায়নি কণিকা, তাই এত মজাদার সুস্বাদু খাবার পেয়ে সে অনেক তৃপ্তি সহকারে খেলো। কতদিন পর যে এমন পেট ভরে খেলো তার হিসেব নেই। বউকে তৃপ্তি সহকারে খাওয়াতে পেরে বুক ভরলো সাদিকের। নিজেও একটুখানি খেয়ে কোনো আফসোস রইল না। একটা ছোট্টখাটো ঘাট কিনেছে সে। সেই খাটে বড় একটা মোটা কাঁথা বিছিয়ে নিয়েছে কণিকা। বালিশ ছিল আগে থেকে, গ্রাম থেকে এইসব এনেছে জৈনা খাতুনের থেকে, সেগুলো সেখানে দিয়ে বিছানা গুছিয়ে নিয়েছে কণিকা। এছাড়াও থালা বাটি থেকে শুরু করে সংসারের যাবতীয় ছোট ছোট জিনিসপত্র কিনতে পেরেছে তারা, যদিও এখানে সাদিক ধার করা টাকা খরচ করেছে। দুপুরে খাওয়ার পরে সাদিক বিছানায় শুয়ে পড়ল। এই প্রথমবার তার ভীষণ অস্বস্তি হচ্ছে, কারণ খাটটা তুলনামূলকভাবে ছোট। যদিও স্বামী স্ত্রী হিসেবে তাদের জন্য খাটটা মোটেই তেমন ছোট হওয়ার কথা নেই, কিন্তু তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে সেই অনুসারে খাটটা বড্ড ছোট। তাই অনেক বেশি করে আঁটোসাঁটো করে সাদিক শুয়ে পড়ল সে একদিকে। কণিকা থালাবাটি গুছিয়ে রেখে এসে এমন অবস্থা দেখে পড়ল বিপাকে। তবে দুপুরে ঘুমটা অত্যন্ত জরুরি। আর সবকিছু মিলিয়ে আজ এই পর্যায়ে এসে সে মোটেই সাদিককে অবহেলা করে না। মানুষটাকে মনে মনে সে ভীষণ ভালোবেসে ফেলেছে, তা তো সে নিজেও জানে, আর লোকটাকেও জানিয়েছে। তাই অত কিছু ভাবলো না কণিকা। এগিয়ে গিয়ে আলতো করে শুয়ে পড়ল সাদিকের পাশে। সাদিক চোখ বুজেই ছিল। পাশ থেকে মেলি শরীরের সুখসা নাকে আসতেই বড় করে গভীর শ্বাস নিয়ে চোখ মেলে তাকালো সে। পাশে তাকিয়ে কণিকাকে দেখে কিছুক্ষণ চেয়ে রইল কণিকা। ঠোঁট ভিজে জিজ্ঞেস করল, আপনার শুতে অসুবিধা হইতাছে? ঘুমাইতে সমস্যা হয়? সাদিক আলতো মাথা নেড়ে বলল, না, একটু অসুবিধা হইব না। কণিকা চোখ নামিয়ে দিল। সাদিকও চোখ সরিয়ে ছাদের দিকে চোখ রাখলো। এই প্রথম উপরে তাকালো, টিন দেখলো না, সে সিলিং দেখলো। হাসি পেলেও সাদিকের হাসলো না, বরং কণিকাকে জিজ্ঞেস করল, ঢাকা শহরে কেমন লাগতেছে? থাকতে পারবা এখানে আমার সাথে? কণিকা হেসে বলল, খুব পারুম, কেন পারুম না, আপনি আছেন তো। সাদিকের বুকে শীতল হাওয়া বয়ে গেল।
এতটুকুই তো দরকার। সংসার করতে এর থেকে বেশি আর কিছুরই দরকার নেই। কোনো পুরুষের পছন্দের নারীর একটুখানি ভালোবাসা, স্নেহ, তৃপ্তি আর মায়া, এসব থাকলে আর সুখের অভাব হবে না সংসারে। সাদিকের মনে হলো তাদের সংসারটা সুখের হচ্ছে, সোনার সংসার বলা যায়। এক ছাদের নিচে দুজনে থাকতে পারছে, এর থেকে বেশি আর কি বা চাই। কথা রেখেছে শ্রাবণ। একটু গড়িমসি না করে ধারাকে নিয়ে রাত 10টার পর বেরিয়েছে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। এত রাতে ফুচকাওয়ালা নাও থাকতে পারে, তাই সন্ধ্যাতে শ্রাবণ খবর নিয়ে এসেছে যে ব্রিজের উপরে ফুচকার দোকান বসবে কিনা, এবং রাত 12টা পর্যন্ত সমস্ত ফুচকাওয়ালারা এই ব্রিজের ওপরেই থাকে বলে তারা নিশ্চিত করেছে শ্রাবণকে। দাঁড়াও তো শুনে মহা খুশি। রাতের বেলা ভদ্র মেয়ের মতো সমস্ত খাবার ঠিক করে খেয়ে সে আপাতত শ্রাবণ শেখের মন রক্ষার চেষ্টায় রয়েছে এবং তাতে সফল হয়েছে। তার ফল সে এখন শ্রাবণের সাথে গাড়িতে করে ব্রিজের উপরে উদ্দেশ্যে রওনা দিয়েছে। দাঁড়ার খুশি দেখে কে শ্রাবণ বইয়ের দিকে তাকাচ্ছে আর ফ্রিকুচকে ভাবছে ফুচকার প্রতি এত ভালোবাসা কেন? কি আছে ফুচকার মধ্যে যা শ্রাবণের মধ্যে নেই? সর্বনাশ! শেষে কিনা শ্রাবণ সে ফুচকাকেও হিংসা করা শুরু করলো। অবশ্য কারণও রয়েছে। আজকাল সে দেখতে পাচ্ছে তার বউ তাকে বাদে দুনিয়ার সব কিছুকে সবচেয়ে বেশি ভালোবাসছে, যা মনে মনে একদমই সহ্য হচ্ছিল শ্রাবণ শেখের। তার মতে তার বউ শুধু তাকে ভালোবাসবে, কেন ফুচকা, চটপটি, চকলেট, আইসক্রিম এইসবকে ভালোবাসতে যাবে? অত্যন্ত মারাত্মক ভাবনার বিষয়। এসব ভাবতে ভাবতেই গন্তব্য পৌঁছে গেল শ্রাবণ ও ধারা। গাড়ি থামাতে শ্রাবণ বেরিয়ে এসে ধারার দিকে দরজা খুলে দিল, হাত বাড়িয়ে দিল বউয়ের দিকে, চোখ দিয়ে শাসিয়ে পড়ল। আস্তে ধীরে নামো। ধারা অসহায় নেত্রে চেয়ে থেকে বলে উঠল, আপনি এমন করছেন যেন আমার 9 মাস হয়ে গিয়েছে, এখনো তো কিছুই হয়নি। দেখুন পেটটাও এখনো ঠিকঠাক করে ফোলেনি। বলে নিজের পেটে হাত দিয়ে দেখলো ধারা। শ্রাবণ সাথে সাথে ধমক দিল। ভুলে গেল তার বউয়ের প্রতি ভালোবাসা, আদর, স্নেহ সবকিছু। শাসিয়ে রাম ধমক দিয়ে বলল, আমার থেকে তুমি বেশি বোঝো বেয়াদব। যা বলছি তাই করো। এখনো পেট ফোলেনি বলে কি তুমি লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মতো বেরোবে? আহম্মক কোথাকার। ধারা ছলছল নয়নে তাকালো শ্রাবণের দিকে। লোকটা যখন তখন যেখানে সেখানে তাকে ধমক দেওয়া শুরু করেছে। এমন চলতে থাকলে তো ধারা গুটিয়ে যাবে, মান সম্মান কি আর থাকবে? আসলে শ্রাবণ এমন এক অবস্থায় পড়েছে যে সে না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। এমনিতেই ছেলেটা সব কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত। ধারার জন্য প্রচুর পরিমাণে চিন্তায় আছে সে। তার উপর এইসব কাহিনী দেখে তার মাথা কাজ করছে না, তাই রাগের মাথায় ধারাকে ধমক দিয়েছে সে। অকারণে এভাবে রাগ দেখালো তার মুরগির বাচ্চা বউর মতো বউচাকে। কিন্তু পরক্ষণেই ধারার চোখ জোড়া দেখে সে বুঝতে পারলো যে এই সময় এই মুহূর্তে সে কত বড় ভুল করে ফেলেছে। সাথে সাথে মনে মনে নিজেকেই থাপ্পড় মারল শ্রাবণ। এরপর ছোট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে অনেক বেশি মিষ্টি সুরে ধারাকে বলল, না মানে প্রথম থেকে সতর্ক থাকা ভালো ধারা। তুমি তো অগোছলে কেন বলো তো? নিজের বেলাতেই কোনো কিছু খেয়াল করো না, আর এদিকে আমার কিছু হলে তো হুট করে ম্যাচিউর্ড হয়ে যাও। শ্রাবণের অভিযোগ মেশানো কথাটাই হেসে ফেল ধারা। বাড়িয়ে দেয়া হাতটা ধরে উঠে এগিয়ে এলো গাড়ি থেকে, শ্রাবণের দিকে তাকিয়ে বলল, আমার বকাবকি করার জন্য 1 প্লেট ফুচকা বেশি খাবো। শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার হাসি মুখটা দেখে, আর দ্বিমত করলো না। বুক ভরে শ্বাস ফেলে ধারার হাত ধরে নিয়ে এলো একটা ফুচকা দোকানের সামনে। সেখানে ধারাকে একটা টেবিলে বসিয়ে মধ্যবয়সী ফুচকাওয়ালা মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, বউকে নিয়ে এলাম চাচি, ফুচকা বানাতে শুরু করুন, আমি আসছি। বলে ধারাকে বলল। আমি গাড়ি পার করে রেখে আসছি, তুমি বসো এখানে। ধারা মাথা নেড়ে ঠিক আছে বলল। শ্রাবণের প্রস্থানের পর মাঝবয়সী মহিলাটি আঁচলে নিজের হাত মুছে এগিয়ে এসে ধারাকে বলল, মাশাল্লাহ, বউ তো দেখি চাঁদের টুকরা। নাম কি তোমার মা? ধারা হেসে বলল। ধারা শেখ। মহিলাটি বোধহয় খুশি হলেন ভীষণ, মিষ্টি মুখে বললেন, ফুচকায় কি ঝাল দেবো? ধারার চোখ চকচক করে উঠলো ও আশেপাশে তাকে সতর্ক হয়ে তাড়াহুড়ো করে বলল, জি হ্যাঁ, অনেক বেশি ঝাল দেবেন। ওনাকে আবার বলবেন না, ঠিক আছে? আমি অনেকদিন ঝাল ফুচকা খাইনি, পারলে বোম্বাই মরিচ দেবেন। মহিলাটিও হেসে বলল, আচ্ছা
তারপর ফুচকা বানাতে চলে গেল। ধারা আশেপাশে তাকিয়ে জায়গাটা লক্ষ্য করতে থাকলো। কেন যেন হুট করেই বুক ভার হয়ে গেল তার। মাত্রই তো ঠিক ছিল সব, হুট করেই কেন যেন ধারার মনে হলো সে কিছু একটা ভুলতে বসেছে। গ্রাম থেকে আসার পর সে একটা দিনও চাচা চাচি কণিকা আর ভাই দুটোর কোনো খোঁজ নেয়নি। তৎক্ষণাৎ ধারার বুকটা কেমন মোচড় দিয়ে উঠলো। ফুচকাতেও ঝাল দেওয়ার কথাটা বলার কারণেই তার কণিকার কথা মনে পড়েছে। মেয়েটা প্রচুর ঝাল খেতে পারত। না জানি কোথায় আছে এখন, কেমন আছে তাও তো জানা নেই। সেই ঘটনাটা তো প্রায় ভুলতেই বসেছিল তারা, অথচ এতটাই ভয়ানক যে কাহিনী যে লোম কাড়া হয়ে যায়। এই মুহূর্তে এই জায়গায় বসে ধারা নিজেকে দোষারোপ করতে থাকলো আর বারবার মনে হলো শুধুমাত্র আমার জন্যই কণিকাকে গ্রাম ছাড়া হতে হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে, ঘর ছাড়া হতে হয়েছে। এই ভেবে ধারার চোখে আপনা আপনি পানি চলে আসলো। অথচ বোকা মেয়েটা এটাও জানে না, যদি সত্যি এমনটা হতো তাহলে হয়তো শুধুমাত্র তার জন্যই কণিকা এখন সুখে আছে, সংসার করতে পারছে। হুট করে নিজের গালে আরও কারো হাতের ঠান্ডা স্পর্শ পেল ধারা। চমকে তাকিয়ে দেখলো শ্রাবণ একরাশ মায়া ভরা দৃষ্টিতে ধারাকে দেখছে আর তার চোখের পানি মুছে দিচ্ছে। ধারা নিজেকে সামলে দ্রুত ঠিকঠাক করে নিল। দ্রুত চোখের পানি মুছতে গেলে শ্রাবণ ফট করে তার হাত ধরে ফেললো। এরপরে নিজের হাতের মুঠোয় আদুরে হাত দুটো নিয়ে মিষ্টি স্বরে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন? কি হয়েছে? ধারা জবাব না দিয়ে মুখ লুকিয়ে চোখের পানি মুছতে ব্যস্ত হলো। শ্রাবণ ধারার পাশে বসে আবার টেনে নিল কাছে, বলল, এক সেকেন্ডের জন্য আমি তোমার থেকে দূরে গেলে সবসময় এসে দেখি তোমার চোখে পানি। এমনটা কেন? এমন হতে থাকলে তো আমি কখনো তোমাকে ছেড়ে যেতেই পারবো না। ধারা নিজেকে সামলালো। উল্টো শ্রাবণের প্রশ্নের জবাবে অভিমানী স্বরে হেসে বলল, আপনি আমায় ছেড়ে যাবেনই বা কেন? আমার ছেড়ে না গেলেই হয়। যখন বুঝেছি যে আপনাকে ছাড়া একটা সেকেন্ডও আমার বিষের মতো মনে হয়, তবে কেন ছেড়ে যেতে চাইবেন আপনি? শ্রাবণ ঠোঁট কামড়ালো, হাসলো, ভ্রু উঁচিয়ে বলল, তাও ঠিক। এই জন্য তো ছাড়ার প্রশ্নই ওঠে না। সম্ভব হলে তোমার সারাক্ষণ নিজের সাথে বেঁধে রাখতাম। আজকাল ঘুমোতেও ভয় লাগে। ধারা অবাক হলো, হতবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? শ্রাবণ এমনভাবে তাকালো যেন কেউ চুরি করার পর জিজ্ঞেস করেছে, চুরি করা কি পাপ? ধারার দিকে তাকে শ্রাবণ কঠোর ব্যক্তিত্ব নিয়ে বলল, মনে নেই সেদিন মাঝরাতে ঘুম ভেঙেছিল আমার। তখন বারান্দায় গিয়ে আমি কি দেখেছি তা মনে নেই। হাওয়া করে বারান্দা বসে কে কাঁদছিল? ভূতে? ধার তটস্থ হলো, আশেপাশে তাকিয়ে এড়িয়ে যেতে চাইলো বিষয়টি। আসলে কয়েকদিন আগে শ্রাবণ মাঝরাতে হুট করে চমকে উঠে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় সে পাশে দেখে ধারা নেই। সবসময় সকালবেলা ঘুম থেকে উঠেই শ্রাবণ ধারাকে নিজের বুকের কাছেই দেখে, কিন্তু মাঝরাতে ধারাকে না দেখে তার মাথা ঠিক থাকে না। নানান ধরনের উল্টোপাল্টা চিন্তা তার মাথায় ঘুরপা খেতে থাকে এবং সে দ্রুত বিছানা থেকে উঠে সারা ঘরে খুঁজতে থাকে ধারাকে। তখনই বারান্দায় দৃষ্টি ফেলে এসে দেখে সে যে ধারা হাউমাউ করে কাঁদছে। অন্ধকারে মেয়েটিকে এভাবে কাঁদতে দেখে শ্রাবণ কোনো কিছু বুঝতে পারে না, শুধু দ্রুত গিয়ে মেয়েটিকে আগলে নিয়েছিল বুকে। পরবর্তীতে বারবার জিজ্ঞেস করার পরেও ধারা বলেনি সে কেন কাঁদছিল। অনেক জোর জবরদস্তি করার পরে ধারা শুধু এইটুকুই বলেছে যে আমার বাড়ির কথা মনে পড়ছে, খারাপ লাগছে আমার। এইটুকুই ব্যাস। কিন্তু শ্রাবণ জানে যে এটা কোনো যৌক্তিক কারণ নয়। ধারা শুধু কাঁদছিল না, অবশ্য কোনো অন্য কারণ ছিল, এই জন্যই কাঁদছিল। কিন্তু যেদি ধারা মোটেও মুখ খুললেন না। শ্রাবণ ঘটনাটাকে ইঙ্গিত করেই কথা বলেছে। ধারাকে এখন এইভাবে এলোমেলো দৃষ্টি ফেলতে দেখে শ্রাবণ ব্যঙ্গ করে বলল, সে রাতের কথা কিন্তু আমি এখনো ভুলিনি ধারা। এর জন্য আমার এখন ঘুমোতেও ভয় লাগে। আমি ঘুমালে যদি তুমি একাকী কোথাও গিয়ে কান্নাকাটি শুরু করো। তোমায় বারবার বলেছে যে সব কথা আমি বলবে। এমনকি যদি কাঁদতে মন চায় তবে আমার বুকের কাছে এসে কাঁদবে। আদর করে মাথায় হাত বুলিয়ে কান্না থামিয়ে দেবো আমি। একা একা কান্না করে কান্না জমিয়ে রেখে ভেতরে ভেতরে কষ্ট পেয়ে কিছুই হয় না। সেই কষ্ট বাড়ে বই কি, কমে না। ধারাও কথাগুলো শুনে চুপ রইল, হুট করে ঠোঁট ভিজিয়ে মাথা নামিয়ে স্থির হয়ে রইল। শ্রাবণও আর জোর করলো না। এমনিতেই মেয়েটাকে সে কোনো কিছু নিয়ে জোর করতে চায় না, অস্বস্তিতে ফেলতে চায় না, তাই সেও এড়িয়ে গেল বিষয়টা। ধারার হাত এগিয়ে এনে আঙুল গুজে ধরে রাখলো শক্ত করে, অস্ফুট সুরে বলল, এই আমি তুমি আকাশ পরিমাণ ভালোবাসি ধারা। এই ভালোবাসার সঙ্গে আমি জানি না, শুধু এটুকু জানি আমার সবটা যেমন তোমার, তোমার সবটাও আমার।
এমনকি তোমার দুঃখ কষ্ট সব কিছু। তাই তোমার চোখের পানি আমার হৃদয়কে ক্ষত করতে সক্ষম। বারবার এইভাবে আমায় আঘাত করতে পারো না তুমি। এতটা দুঃখী রাখিনি তোমায় আমি। সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টা করছি। তাই অন্তত স্বামী হিসেবে আমায় আমার প্রাপ্যটা দিও। আর সেই প্রাপ্যটা হবে তোমার সুখ, তোমার খুশি থাকা। কণিকা আজ বিরাট বড় একটা ভুল করে ফেলেছে। সাদিক বাজার থেকে আজ আপেল কিনে এনেছিল। কোনো এক কারণে আজ ফলের দাম বেশ কম ছিল, তাই সাদিকও সুযোগ বুঝে কিনে এনেছে আপেল সহ আরও কয়েকটা ফল। কিন্তু বেচারি কণিকা আপেল কাটতে গেলেই ঘটে বিপত্তি। অসাবধানতার বশে কেটে যায় আঙুলের ডগা। আর্তনাদ করে ছুরি ফেলে নিজের আঙুল চেপে ধরে কণিকা। সাদিক গোসল করে কাপড় শুকোতে দিচ্ছিল। কণিকা চিৎকার শুনে দ্রুত রান্নাঘরেই যায়। কণিকার হাতে রক্ত দেখে প্রায় আটকে উঠে কণিকার কাছে এসে তার হাত চেপে ধরে। এলোমেলো অবস্থা তারও। আয় হায়, কি কইল কোনা? কেমনে কি করলা? হাত কাইটা ফেলাইছো? ইস, দেখি দেখি, হাতখান সরাও, এদিকে আসো, কিচ্ছু হইব না। সাদিক নাকি বেশ শান্ত একজন মানুষ, অথচ এখন কেমন যে অধৈর্য হয়েছে। সে ছোটাছুটি করা শুরু করেছে। দ্রুত সে রুমাল দিয়ে বেঁধে দেয় কণিকার আঙুলটা। কণিকা এতক্ষণ রোবটের মতোই ছিল, দেখছিল সাদিকের পাগলাম। এরপর মিনমিন করে বলল, না মানে অতখানো কিছু হয়নি তো, অল্প একটু কাটছে, কিচ্ছু হইব না। সাদিক কণিকার আঙুলে ফু দিচ্ছিল। কণিকার কথা শুনে বিরক্ত হয়ে পড়ল। চুপ থাকো। তোমারে কে মতব্বরি করে আপেল কাটতে যাইতে বলছিল? আমি তো এসে করতামই। কণিকা এই পর্যায়ে শুকনো ঠোক গিল, মাথাটা নামালো, ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, আসলে আমার খুব আপেল খাবার মন চাইছিল, তাই অপেক্ষা করতে পারি নাই। সাদিক কি আর পারে কণিকাকে একটা কথা বলতে? নিজের গলার স্বর থমকে গেল তার। কিছু বলার মতো পেল না। চোখ নামিয়ে নিল সাদিক। কণিকার হাতের দিকে তাকিয়ে রইল। এরপর কিছুক্ষণ স্থির থেকে ছোট্ট করে শ্বাস ফেল। কণিকার হাতটা উঠিয়ে ঠোঁট ছুঁয়ে দিল, চুমু খেলো অনেক ছোট করে। এরপর বলল, আমারই দোষ, আমি ভুলে গেছিলাম। বলে কণিকাকে আসতে বলে সাদিক চলে গেল রান্নাঘরে। আপেল কেটে একটা প্লেটে সাজালো। এরপর আনা আঙুল আর কমলাও নিল। কণিকার পাশে বসে আপেলের টুকরো তুলে ধরলো কণিকার মুখের সামনে। কণিকা খেলো সাদিকের বাড়িয়ে দেওয়া আপেলটা। এরপর নিজেও সাদিককে খাইয়ে দিল। সাদিকের মুখে রাগ নেই, শুধু এক ধরনের নীরব মায়া জমে আছে আপেলের টুকরোটুকু কণিকার মুখে দিয়ে। সে যখন ফিরতি কামড় পায়, তখন এই ছোট্ট ঘরটার মধ্যে পুরো পৃথিবী থেমে যায়। দুজনের হাত, দুজনের চোখ, দুজনের নিঃশ্বাস, সবকিছু একরকম নরম আর চলচলে। এইভাবেই কি মানুষ ভালোবাসে? এত সহজভাবে, এত সাধারণ দিনে, এত সামান্য ঘটনা। হ্যাঁ, ওদের জীবনটাই এমন। কণিকার আঙুলে একটু আঘাত লাগলে সাদিকের পৃথিবীটা উল্টে যায়। আর সাদিকের সামান্য বিরক্তি দেখলে কণিকার হৃদয় ভেঙে পড়ে। তবুও ঝগড়া নেই, কষ্ট নেই, শুধু একটু অস্থিরতা। তারপর আবার গা জুড়ে ছড়িয়ে পড়া শান্তি। এই দুই মানুষ জানে না কিভাবে বড় করে ঝগড়া করতে হয়, জানে শুধু কেমন করে পাশে থাকতে হয়। কণিকা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। সাদিক পাশে, একদম কাছে। তার কোমল মনের ভেতরটা ভরে উঠল এক অদ্ভুত নিশ্চিন্তায়। এটাই তাদের জীবন, এভাবে কেটে যাবে। কখনো আপেলের কাটে একটু ব্যথা, কখনো সাদিকের বকা, কখনো কণিকার চুপচাপ হাসি, তারপর আবারও মিলেমিশে ফেলে আসা সব দুশ্চিন্তা। এভাবেই দিন যাবে, এভাবেই রাত নামবে, এভাবেই দুজনের জীবন ধীরে ধীরে মায়ায় ভিজে উঠবে। কোনো নাটকীয়তা নেই, কোনো বড়সড় ঝড় নেই, শুধু দুজন মানুষ যারা একে অপরকে ভালোবেসে সবচেয়ে সহজ, সবচেয়ে সত্যিকার উপায়ে। এই সরলতার মধ্যেই তাদের গল্প শেষ নয়, বরং ঠিক এইখান থেকেই শুরু হয় নিঃশব্দ অচঞ্চল জীবনটাকে আজীবন টেকে এমন ভালোবাসা। ধারা বোধহয় বিপত্তি ঘটাতে অনেক বেশি পারদর্শী। এই যে সে শ্রাবণে আলে ফুচকা এত ঝাল চেয়েছিল, তারই ফল হিসাবে সে এখন বসে বসে শ্রাবণের নীরব রাগ দেখছে আর নিজের অবস্থা দেখছে। অতিরিক্ত ঝাল দেওয়ার ফলে বেচারি ধারার নাকে মুখে মরিচের ঝাঁজ উঠে গেছে। আসলে ধারা একটু বুঝতেও পারেনি যে এতদিন ঝাল না খাওয়ার কারণে আর এখন তার প্রেগনেন্সির কারণে অতিরিক্ত ঝাল খেতে পারে না। সে যে ঝাল সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে তাও বুঝতে পারেনি হুট করে। তাই এতদিন পর অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে তার অবস্থা একদম কাহিল হয়ে গেল।
আর এইসব বসে বসে শুধু দেখতে থাকলো শ্রাবণ শেখ। তার ইচ্ছে করলো ধারাকে ধরে নদীর পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে, তবুও মনে শান্তি মিলবে না। শুধু সে তাকিয়ে রইল আর মেয়েটার অস্থির ভঙ্গিতে হাঁপানো দেখতে দেখতে থাকলো। ধারাও এ পর্যায়ে আরো 3 গ্লাস পানি খেলো। এরপরে শ্রাবণকে বলল, আপনি কেমন মানুষ হ্যাঁ? আমি এইদিকে ঝালে মরে যাচ্ছি আর আপনি তাকিয়ে আছেন। শ্রাবণ দাঁত খিচিয়ে শক্ত কণ্ঠে জানান দিল, মুরগি কোথাকার, মাথাপরি করে ঝালটা চেয়েছিল কে? সেটা তুমি বলো আমায় আগে। কই, আমারটাতে তো অত বেশি ঝাল নেই। এ পর্যায়ে মেকি হেসে দমে গেল ধারা। তবুও ঝাল কমলো না বলে হাঁপাতে থাকলো বারবার। জিভ সহ পুড়ে যাচ্ছে সবকিছু। বইয়ের এমন নাজেহাল অবস্থা দেখে শ্রাবণে বড় করে দীর্ঘশ্বাস পেল। আশেপাশে তাকে সতর্ক হয়ে নিল, দেখলো কেউ তাদেরকে দেখছে কিনা। এত রাতে এমনিতেও লোকজন নেই তার আশেপাশে। আশেপাশে কাউকে না দেখে শ্রাবণ একেবারে এগিয়ে আসলো। কোনো রকম আগাম সতর্কতা বাণী ছাড়াই ধারাকে টেনে নিল নিজের কাছে। সেকেন্ডের মধ্যে এগিয়ে গিয়ে নিজের ঠোঁট দিয়ে ধারা ঠোঁট চেপে ধরল। অনেক নিয়ম দেখেছে ধারা, ঝাল কমানোর অনেক টেকনিক জানা আছে তার। যেমন 1 বালতি পানি গেলা, 2 প্যাকেট মিষ্টি, কয়েকটা চকলেট, মধু ঢকঢক করে গেলা, চিনি চিবিয়ে গেলা। অথচ এইসব টেকনিক লাথি মেরে ফেলে শ্রাবণ যে বউয়ের ঠোঁটে ঠোঁট ডুবে চুমু খেয়ে ঝাল কমাবে তা ধারণার বাইরে ছিল। এভাবেও কেউ ঝাল কমায় তা বুঝতে পারেনি বেচারি ধারা। শক্ত করে চেপে ধরে রীতিমতো শ্রাবণ চুমু খেতে শুরু করলো ধারাকে। বেচারি ধারা চমকে থমকে গিয়ে স্তব্ধ হয়ে রইল। চমকে যাওয়া ধারা না পারছে শ্রাবণকে সরাতে, না পারছে একটু শ্বাস নিতে। কোনো মতে চুপচাপ থাকার পর প্রায় 5 মিনিট পর ধারার ঠোঁট ছেড়ে দিল শ্রাবণ। এরপরে নিজেও পানি খেয়ে নিল। সরু চোখে তাকালো তার মুরগির বাচ্চার মতো বোটার দিকে। বেচারি ধারা স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে স্থির হয়ে রয়েছে। সেই যে শ্রাবণ তাকে যেভাবে ধরেছিল ঠিক সেভাবেই সে এখনো স্থির হয়ে পাথরের মতো রইল। এই অবস্থা দেখে শ্রাবণ হাসি আটকাতে পারল না। হাসতে হাসতে জিজ্ঞেস করলো, ঝাল কমেছে মিসেস শেখ? ধারা কোনো মতে চোখের মনি সরিয়ে শ্রাবণের দিকে তাকালো। এরপরে যন্ত্রের মতো মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ কমেছে, শুক্রিয়া। শ্রাবণ ফিক করেই হেসে হু হু করে হাসতে শুরু করলো। ধারার সাথে সাথে নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলল। লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাইলো তার। ইস, কি লজ্জা কি লজ্জা! আবার বলে কিনা শুক্রিয়া। এখন কোনো মতে সে মুখ দেখাবেই না বলে কঠিন সিদ্ধান্ত নিল। শ্রাবণ হাসতে হাসতে আবারও ধমক দিল ধারাকে। আরও ঝাল খাবেন ম্যাডাম? আরও কয়েকটা মরিচ দিতে বলি? শুধু পরে আমার এই মেডিসিন সহ্য করতে হবে। রাজি? ধারা তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, রাজি না, একটুও রাজি না, মোটেও রাজি না। অসভ্য লোক, রাস্তাঘাটে এসব কে করে হ্যাঁ? ছি। শ্রাবণ মোটেও পাত্তা দিল না তার বউয়ের কথা। সে আরাম করে আরো ফুচকা খেতে শুরু করলো। আর ধারার অবস্থা থেকে হাসতে হাসতে কাইল হয়ে পড়ল। ধারা মুগ্ধ হয়ে দেখতে থাকলো শ্রাবণের হাসি। ওড়না দিয়ে মুখ ঢাকা সত্ত্বেও একটু করে চোখ বের করে দেখতে থাকলো শ্রাবণকে। আর যাই হোক না কেন, মানুষের চমৎকার, তাই না? এবারে শ্রাবণের সাথে ধারাও হাসতে শুরু করলো। হাসতে হাসতে শ্রাবণের কাছে এগিয়ে গিয়ে তার বাহু জড়িয়ে ধরে লাল আভায় পূর্ণ মুখটা লুকোলো বুকের মধ্যে। শ্রাবণ কি প্রত্যাখ্যান করবে নাকি তার বুকে? এত বোকা সে নয়। তাই নিজেও আগলে নিল মেয়েটাকে। ধারা আবেশের চোখ বন্ধ করে চোখ বুঝে শান্ত ভঙ্গিতেই রইল। সময় এগুলো, রাত বেড়ে গিয়েছে। জ্যোৎস্নার আলো তার ঝলকানি বাড়িয়ে দিয়েছে। শ্রাবণ ব্রিজের উপর বেঞ্চে বসে রয়েছে, তার কাঁধে মাথা রেখেছে ধারা। দুজনেই চোখ খোলা আকাশে ইয়া বড় চাঁদটার দিকে, রূপলি থালার মতো চকচক করা চাঁদটার দিকে তাকিয়ে ধারা বলল, এই এমন একটা রাতে আপনার ঘরে প্রথম পা রেখেছিলাম। শ্রাবণ হাসলো, বলল, এই এমন একটা রাতেই তোমার সাথে প্রথম ঘুরতে গিয়েছিলাম। ধারা আবারও বলল, এই এমন একটা রাতেই আপনার সাথে প্রথম ঘুমিয়েছিলাম। শ্রাবণ কিছুক্ষণ ভেবে বলতে থাকলো, এমন একটা রাতেই তোমায় প্রথমে ভালোবেসেছিলাম। এমন একটা রাতেই প্রথমবারের মতো তোমায় বুকে টেনে নিয়েছিলাম। আর এমন একটা রাতেই তুমি আমার মন চুরি করে নিয়েছিলে। তারা মুগ্ধ হয়ে চেয়ে রইল চাঁদটার দিকে। শ্রাবণের কথাগুলো শুনে নিঃশব্দে হেসে কাঁদো কাঁদো স্বরে বলল, আজ এই এমন একটা রাতেই আপনার সাথে বসে এইসবের স্মৃতিচারণ করছি। শ্রাবণ হাসলো, চোখ বুজে বলল, হুম, তবে আজ রাতটা একটু ভিন্নতা রয়েছে। ধারা শুকুচকে জিজ্ঞেস করলো, কেমন ভিন্নতা? শ্রাবণ ধারার দিকে তাকালো, কপালে চুমু এঁকে দিয়ে নাকে আদর করে বলল, এতদিন আমরা দুজন ছিলাম, আজ আমরা তিনজন।
তৎক্ষণাৎ ধারার চোখের পানি এসে ভিড় করে ঠোঁট কামড়ে নিজেকে সামলাইছে। না, দুঃখে নয়, আনন্দে কান্না পাচ্ছে তার, ভীষণ কান্না পাচ্ছে। জীবন যে তাকে এমন একটা সুখ প্রান্তে এনে দাঁড় করাবে তা সে নিজেও ভাবতে পারেনি। হুট করেই ধারার চোখ এলোমেলো দৃষ্টিতে শ্রাবণকে দেখে হুট করে অদ্ভুত এক ইচ্ছা জাগ্রত হয় তার, দমাতে পারল না সে। শুকনো চোখ গিলে ধারা কাঁদো কাঁদো গলায় শ্রাবণকে বলল। একটা আবদার করব? শ্রাবণ বলে। করে ফেলো। ধারা বাচ্চাদের মতো আদুরে ভঙ্গিতে বলল। আপনার কপালে একটা চুমু খাই? শ্রাবণ সুকুচকে তাকালো, ধারা তড়িঘড়ি করে বলল। বিশ্বাস করুন, এটা মোটেও আমার আবদার নয়, এটা বাবুর আবদার। দেখুন না পেটের মধ্যে কিরকম করছে। আসলে সে চাইছে আপনাকে চুমু খেতে, এজন্যই বলছে আমায়। শ্রাবণ চোখ সরু করে তাকালো ধারার দিকে। যে মেয়ে নিজে একটু আগে শ্রাবণকে বলেছিল যে এখনো তার পেট ফুলেনি, সেই মেয়ে এখন বলছে যে বাচ্চা নাকি কিরকম করছে, আবার সে ওটা টেরও পাচ্ছে। এ কি সম্ভব? শ্রাবণ কি বোঝেনি তার বইয়ের অজুহাত? তাই সেও চোখ সরু করে তাকিয়ে রইল। এবারে ধারা দমে গেল, মিনমিন করে বলল। না, আসলে বাবুর মাই চাইছে। আবদারটা যদি পূরণ করতেন তবে বাবু খুশি হবে। শ্রাবণ নড়তে দেখা গেল না, বরং স্থির হয়ে শুকনো ঠোক গিল সেও। নিজে আগে ধারার কপালে চুমু খেলো সময় নিয়ে, এরপর কপালে কপাল ছেঁকিয়ে বলল। জিজ্ঞেস করে চুমু খাওয়ার মতো অপরাধ করো না মেয়ে। শ্রাবণ শেখ তোমার, যা খুশি যখন খুশি সব করতে পারো। জাস্ট এই চোখের পানি দিয়ে খুন করা নিষিদ্ধ। ধারা হাসল। লম্বা চওড়া মানুষটার কপালে চুমু খেতে হলে একটুখানি উঁচু হয়ে, এরপর দ্রুত ভঙ্গিতে মুখ লুকিয়ে ফেল শ্রাবণের বুকে। হাসলো শ্রাবণ। কি অদ্ভুত এক অবস্থা! যার জন্য লজ্জা পায় তার বুকে মুখ লুকিয়ে ফেলে শ্রাবণ। সুযোগ পায়, জিজ্ঞেস করে আবারও। বলো না ধারা, সেদিন কেন কাঁদছিলে? ধারা চোখ দুটো ফট করে খুলে ফেলে, কিছুক্ষণ স্থির থেকে মাথা নেড়ে বলে। সত্যি বাড়ির কথা মনে পড়ছিল। শ্রাবণ এবারে দীর্ঘশ্বাস ফেললো, বলল না কিছু। সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাইল না, তাই আবারও ধারার কপালে চুমু খেলো। চাঁদের দিকে দৃষ্টিপাত করলো ধারা, আগের থেকেও বেশি শক্ত করে চেপে ধরলো শ্রাবণকে। তার চোখ জোড়া হুট করে কেমন যেন অস্থির হয়ে রইল চাঁদের দিকে। ধারা হাসলো, মলিন হেসে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সে কি আর কখনো বলতে পারে শ্রাবণকে সেই রাতের কান্নার কারণ? সে কখনোই শ্রাবণকে বলবে না। সে বলবে না যে সে সব কিছু সত্য জেনে গিয়েছে। সে সব জেনে গিয়েছে, জেনেছে তার আসল পরিচয়, তার বাবা, তার মা, তার নানার অতীত সব কিছু। এমনকি সে এটাও জানতে পেরেছে তার সাথে শেখ বাড়ির সম্পর্ক, সালমা চৌধুরীর সাথে তার সম্পর্ক, সব কিছু জানতে পেরেছে সে। আর এইসব জানতে পারার পরে নিজের মায়ের দুঃখের কথা মনে করেই সেই দিন কাঁদছিল না। এটা নিয়ে তার কোনো আফসোস নেই যে সালমা চৌধুরী তার দুঃসম্পর্কের খালামণি হবে। একটুও আফসোস নেই, শুধু এইটুকু আফসোস যে নিজের পরিচয় সম্পর্কে এতদিন অবগত ছিল না সে। যদিও ধারা এখন সব ভুলে যেতে চাইছে, সেই রাতের কান্নাই ছিল ওই বিষয় নিয়ে ধারার শেষ কান্না। সে প্রতিজ্ঞা করেছে ওসব মনে করে আর কখনো কাঁদবে না, সে কখনো কষ্ট পাবে না, কারণ তার কাছে সব কিছু আছে। একটা চমৎকার পরিবার রয়েছে, আদর্শ স্বামী রয়েছে, অনাগত সন্তান আসছে, এত সুন্দর পৃথিবী, তার সব কিছু রয়েছে। এখন এত কিছুর পরেও সে কোনোভাবেই বা কেনই বা কষ্ট পাবে? সব কিছু ভেবে নিয়ে বড় করে শ্বাস ফেলো ধারা। শ্রাবণের বুকে মাথা রেখে বিড়বিড় করে বলে উঠল। ভালোবাসি শেখ সাহেব। শ্রাবণ কোনো মতে শুনতে পেয়েছে ধারার কথা। বুকের কাছে এসে প্রিয়তমা এত মিষ্টি করে ভালোবাসার কথা জানান দেবে, আর শ্রাবণ শেখ তা শুনতে পারবে না? এমন কি হয়? কথাটা কর্ণ করে পৌঁছানো মাত্র শ্রাবণ নিজেও চাঁদের দিকে তাকে বিড়বিড় করে বলে উঠল। আমিও ভালোবাসি মিসেস শেখ। রাতের আকাশটা যেন ধীরে ধীরে আরো নরম হয়ে এসেছে। চারিদিকে শব্দ থেমে গেছে, কেবল নদীর পানি আর হাওয়ার পাতাল গুঞ্জন। ব্রিজের রেলিং এর উপর ভেসে আসা জ্যোৎস্নার আলোয় দুটো মানুষের জীবন যেন তিলতিল করে সাদা হয়ে উঠেছে। ধারা আর শ্রাবণ পাশাপাশি বসে এলো, দুজনেই চাঁদের দিকে তাকিয়ে কিন্তু অনুভব করছে একে অপরকে। হাওয়া যখন একবার হাসছে, ধারা তখন শ্রাবণের কাঁধে মাথা রাখছে, আর হাওয়া যখন একবার দীর্ঘশ্বাস ফেলছে, শ্রাবণ তখন ধারার মাথায় নরম করে কপালে চুমু দিচ্ছে। জ্যোৎস্নার আলো ঠিক যেখানে তাদের গায়ে লেগে পড়ছে, মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটা পরিবারকে আলো দিয়ে মুড়িয়ে দিচ্ছে।
ধারা ভেতরে ভেতরে হাসছে। নিজের সন্তানকে নিয়ে কতগুলো রাত সে কল্পনা করেছে, আজ সেই কল্পনা যেন চাঁদের আলোয় ছুঁয়ে বাস্তব হয়ে উঠেছে। শ্রাবণ তাকিয়ে আছে ধারার দিকে, তার স্ত্রী, তার ভালোবাসা, আর এখন তার অনাগত সন্তানের মা। মনে হয় পৃথিবীর সবচেয়ে স্বপ্নের সম্পদগুলো আজ তার পাশে বসে আছে। তাদের কথা নেই, অথচ নীরবতার মাঝে কত কথা। ধারা হাত রাখলো নিজের পেটের উপর, ছোট্ট প্রাণটা সেখানেই নিঃশব্দে ঘুমাচ্ছে। শ্রাবণ সেই হাতের উপর নিজের হাতটা রাখলো। দু হাতের উষ্ণতায় তাদের তৃতীয় জীবনের গল্প শুরু হয়ে গেছে। হঠাৎ ধারা হাসলো, খুব ছোট্ট, খুব শান্ত এক হাসি। বলে উঠল অদ্ভুতভাবে, আমাদের শুরুটাও ছিল এমন একটা রাতেই, আর দেখেন শেষটাও রাতেই হলো। যেন প্রকৃতি আগে থেকেই লিখে রেখেছিল আমাদের জীবনের সব সুন্দর মুহূর্তগুলো রাতেই ফুটবে। শ্রাবণ ধীরে ধীরে চোখ বন্ধ করলো, তারপর নরম স্বরে বলল, রূপকথা যে রাতে রচিত হয়। ধারা মাথা তুলল। চাঁদের আলো শ্রাবণের চোখ দুটো শান্ত নদীর মতো লাগছে। তারপর সে খুব ধীরে নিঃশ্বাস আটকে যাওয়া গলায় বলল, কিসের রূপকথা? শ্রাবণের বুক কেঁপে উঠল। সে হেসে খুব নিঃশব্দে, যেন চাঁদের সাথে কথা বলছে এমন ভঙ্গিতে উত্তর দিল, আমাদের রূপকথা, শ্রাবণ ধারা রূপকথা। ধারা বোধহয় খুব খুশি হলো, হাসলো মেয়েটা। তারপর দুজনেই আবারও আকাশের দিকে তাকিয়ে। মনে হলো চাঁদটাও যেন একটু বেশি উজ্জ্বল। রাত আরো ঘন হলো। বাতাসে ফুলের গন্ধ, নদীর শব্দ আর দুটো মানুষের ভালোবাসার সব মিলিয়ে এক অবেক্ষেয় শান্তি। এভাবেই যে তার রাত, তাদের প্রথম দেখা, প্রথম স্বপ্ন আর প্রথম ভালোবাসা ধরে রেখেছিল, সেই রাতই আজ তাদের নতুন জীবনের প্রথম পৃষ্ঠা খুলে দিল। তাদের গল্প এখানেই শেষ, কিন্তু ভালোবাসা শুরু হলো ঠিক এখনই। চাচা খুব কাছে নেমে এসেছে। সে নিজেই দেখতে চায় রূপকথার নায়ক নায়িকার শেষ দৃশ্যটা। ব্রিজের উপর হালকা ধোয়ার মতো জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে। মনে হয় পৃথিবী আজ ইচ্ছে করে একটু বেশি নরম হয়ে গেছে। এই রাতের জোনাকিরা দেরি করলো না, আশেপাশে উজ্জ্বলতার ঝিলিক ছড়িয়ে বারবার বলতে থাকলো, চাঁদের নরমালে ভেসে যায় দুজনের শ্বাস। হৃদয়ের ভেতর ফোটে নীরব বেহালার আওয়াজ। হাতের ছোঁয়া জেগে ওঠে হাজার বছরের নদী। ভালোবাসা যেন নিয়তির লেখা সোনালি প্রতিশ্রুতি। রাতের আকাশে থমকে শোনে দুজনের কথা। তাই শেষ থেকে শুরু হলো শ্রাবণ ধারার রূপকথা। গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লেগেছে শ্রাবণধারার রূপকথা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরিবারের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন গল্প আসছে জয় ভাই এবং নয়নী কাপুর ভয়েসে। সো সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।